ঝিনাইদহ ৪ আসনে মাওলানা আবু তালিব আজ জনতার মুখোমুখি। তার অঙ্গীকার এবং জনগণের প্রশ্নের জবাব চলুন সরাসরি দেখে নিই সেই জনসভা। আমি শ্রদ্ধা তালেব ভাইয়ের কাছে প্রশ্ন করছি যে শিক্ষা সম্বন্ধে আপনি বিশেষ কিছু উল্লেখ করেননি, বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কমিটি নিয়ে একটু সমস্যা সৃষ্টি হয়। আপনার এই কমিটি নিয়ে আপনার মতামত চাচ্ছি। আর দুর্নীতি নিয়ে আপনি বলেছেন যে আপনি একটা অভিযোগ গ্রহণ করবেন, সে মূল্যায়ন করবেন। এই মূল্যায়ন করবে কি, আপনি নিজে না কারা করবে? যেহেতু আপনি জনপ্রতিনিধি হয়েই যান, তো মূল্যায়নের একটা সমস্যা হবে মনে হয় আমার। যে নিজে যদি সব মূল্যায়ন করতে গেলে, এর আগে আমরা দেখেছি যে নিজেরই মূল্যায়ন নিজে করা যায় না। আর আপনার অগ্রাধিকার উন্নয়নের অগ্রাধিকার কোনটা হবে, আর মাদক কিভাবে আপনি জিরো টলারেন্স আনবেন, একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। শিক্ষার ব্যাপারে জামাত ইসলামীর কেন্দ্রীয় পলিসি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। জামাত ইসলামী ক্ষমতায় গেলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে, ঘোষণা জামাত দিয়েছে। এই জন্য জাতীয়করণ করার জন্য যা যা দরকার কেন্দ্রীয়ভাবে আমাদের চিন্তা আছে। স্থানীয়ভাবে শিক্ষা সংক্রান্ত কমিটি গঠন, এরপরে প্রতিষ্ঠান পরিচালনা, প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রমের ব্যাপারে স্থানীয় সমস্যাগুলো আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে অংশীজনদের সাথে যারা বিশেষজ্ঞ মানুষ তাদের পরামর্শ নিয়েই এগুলোকে স্থানীয়ভাবে সমাধান করার জন্য চেষ্টা করব। ভাই বলেছেন মাদকের বিষয়টা, আমরা বিশ্বাস করি মাদকের ব্যবসায়ীদেরকে মিছিলের সামনে রেখে মাদক নির্মূল করা যায়। এজন্য আমরা আমাদের সাথীরা যারা আছে তারা কিন্তু মাদক তো দূরের কথা, তার ধারে কাছেও যায় না। এটা আমাদের একটা, আমরা যে মাদকটা নির্মূল করব সেটার প্রসেস হলো যে আমরা নিজেরা কেউ মাদকের সাথে জড়িত নই। আমরা যখন মাদকের সাথে জড়িত নই তখন আমরা সমাজকে উদ্বুদ্ধ করব, রাষ্ট্রকে ব্যবহার করব। আমাদের বিশ্বাস সমাজ যদি উদ্বুদ্ধ হয়, রাষ্ট্র যদি ব্যবহার করা যায় প্রশাসনকে, তাহলে অল্প সময়ের মধ্যে আমরা মাদক থেকে এই অঞ্চলকে মাদক মুক্ত করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। ভাই বলছে উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়নের যে বিষয়গুলো সেটা মৌলিকভাবে আমাদের প্রাধান্য পাবে, যেগুলো গুরুত্ব বেশি, সেটা রাস্তাঘাট, মন্দির মসজিদ, এরপরে মানুষের জীবন মান, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, এইগুলা। এই জন্য আমরা পর্যায়ক্রমে আমাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে একই সাথে অনেকগুলো কর্মকাণ্ড হাতে নিলাম, একটাও পারলাম না, সেটা নয়। জনগণের মতামত নিয়ে, বিশিষ্টজনদের পরামর্শ নিয়ে যেটা আগে করলে সম্ভব, তার সম্ভাবতা নিয়েই আমরা সর্বাত্মক চেষ্টা করে উন্নয়ন কর্মকাণ্ডগুলিকে অগ্রাধিকার দেব। দুর্নীতির ব্যাপারে, দুর্নীতিটা রন্ধে রন্ধে ঢুকে গেছে। আপনার ইউনিয়ন কাউন্সিল বলেন, অফিস আদালত বলেন, এখানে আমাদের বিশ্বাস যেটা আমরা লক্ষ্য করেছি যে জাতীয় সংসদ সদস্য যিনি হন উনি যদি দুর্নীতিমুক্ত থাকতে পারেন, তাহলে পরবর্তী যেগুলো আছে সেগুলা এমনিতেই দুর্নীতিমুক্ত হয়ে যায়। একটা উদাহরণ দিই আপনাদের কাছে। আমাদের নিজামী ভাই এসে মিলে বললেন যে সমস্যা কি কি, তখন এমডি সাহেব অনেক কথা বললেন, দুর্নীতির কথা বললেন। তো নিজামী ভাই বললেন যে আচ্ছা আপনি একটু দেখেন, আপনি একটু ভালো থাকেন, তাহলে দেখেন ভালো হয় কিনা। তো এটা দুর্নীতিমুক্ত করতে ওইখানে সময় লাগছিল 1.5 মাস। 1.5 মাস পরে আর কোনো অভিযোগ পাওয়া যায় না। এজন্য আমরা এটা চিহ্নিত করব এবং চিহ্নিত করে আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে এটা নির্মূল করা খুব সহজ হবে বলে আমরা বিশ্বাস করছি। আমি মোহাম্মদ ওলিয়া রহমান, আমি জিটিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধি। আপনার এমন একটা অনুষ্ঠানের জন্য আপনাকে ধন্যবাদ। আমার মূলত প্রশ্ন যে বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু কোরআন এবং সুন্নাহর আলোকে এরা রাজনীতি এবং দেশ পরিচালনার অঙ্গীকার করে, সেক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের জন্য আপনাদের মেসেজটা কি? এটা আপনাদের দলে ভোট দেবে কি জন্য? একটু কাইন্ডলি একটু পরিষ্কার করবেন। এই দেশকে সমৃদ্ধশালী করার জন্য, এই দেশের মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকল ধর্ম মতের সকল স্তরের মানুষের প্রয়োজন। এই জন্য আমরা ইসলামী সমাধান হল সকলের রাষ্ট্রীয় যে অধিকার তা সংরক্ষণ করা, যে যার ধর্ম পালন করবে, যে যার ব্যবসা করবে, এমনকি
রাষ্ট্র পরিচালনার জন্য আমরা একজন অমুসলিমকে জাতীয় সংসদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছি, যে আমরা দেশটা সকলকে নিয়েই করতে চাই। ধন্যবাদ। আমার একটা কথা বলার রয়েছে। কালীগঞ্জ থেকে 6 লেনে একটা রাস্তা হচ্ছে, এতে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত, শত শত মানুষ বাড়িঘর হারা হচ্ছে। এই টাকা উঠাইতে গেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে, এবং যাদের জমির দাম 5 লাখ টাকা সেই লোক টাকা পাচ্ছে 5,000, যার জমির দাম 1 কোটি টাকা সেই লোক জমির দাম পাচ্ছে 2 লাখ টাকা। এবং সেখানে আইন দেখানো হচ্ছে যে 22 সালে করে দিয়ে গেছে সাবেক এমপি, আমি ডিসি, আমার হাত দেওয়ার ক্ষমতা নেই। তাহলে 5ই আগস্টে কি পরিবর্তন হয়েছে? আর 17 সালে যে ভূমি অধিগ্রহণ যে আইন করা হয়েছে, সে আইনে পরিষ্কার বলা হয়েছে যে আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করব। প্রকল্প বাস্তবায়ন হোক, এটা আমরা কালীগঞ্জবাসী চাই। 19টে মৌজায় 4,500 লোক ক্ষতিগ্রস্ত। আমরা আপনার মাধ্যমে এই জেলা প্রশাসকের এই দুর্নীতির কথা উল্লেখ করলাম। আপনারা যদি ক্ষমতায় যান, আপনারা টাকার বিনিময়ে টাকা দেবে, চেক দেবে, এটা বন্ধ করার জন্য আহ্বান। মধ্যে ভাইয়ের সাথে পরামর্শ করে আমাদের ডিসি সাহেবের কাছে আমাদের মেসেজটা পৌঁছেছি। আমরা মজলুম মানুষের সাথে, এই মানুষগুলো যাতে আর মজলুম না হয় সেই ব্যাপারে আমরা সর্বশক্তি নিয়ে করবো ইনশাআল্লাহ। আমি হুমায়ুন কবির, দৈনিক দিনকাল এবং দৈনিক রানারে কালীগঞ্জ প্রতিনিধি। আমাদের কালীগঞ্জের এখন মোটা দাগে যে সমস্যাটা দেখা যায়, যে অনেক মূল যে শহরটা, এই শহরটা কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই। আপনার বাড়িও শহরের একটি রাস্তার পাশেই আপনার বাড়ি, আপনার রাস্তাতেও কিন্তু অনেক সমস্যা আছে, বিশেষ করে রাস্তা দখল হয়ে গেছে। আমরা বিগত 17 বছরও দেখেছি যে রাজনৈতিক ছত্রছায়া থেকে রাস্তার উপরে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করা হচ্ছে, এবং এক প্রকার এই রাস্তার উপরে দোকানটার বৈধতাই দেওয়া হয়েছে বলা যায়। তো আমরা কালীগঞ্জকে যানজট মুক্ত করব, শুধু এটার সাথে যানজট মুক্তই নয়, আমাদের ব্যবসায়ী যারা আমরা আছি, আমরা কিন্তু খুবই যন্ত্রণার মধ্যে। একটা দোকানে একজন কাস্টমার যেতে পারে না, একটা কাস্টমার একটা সাইকেল রাখতে পারে না। আবার মার্কেটগুলো তৈরি হয়েছে, মার্কেটগুলোতে একটা ওয়াশরুম নাই, এরকম ভাবে হয়েছে। তো এই ব্যাপারে আপনি যদি কালীগঞ্জ থেকে নির্বাচিত হন, সেক্ষেত্রে আমাদের কালীগঞ্জ শহরের রাস্তাগুলো দখল মুক্ত হবে কিনা এবং যানজট মুক্ত করার ব্যাপারে আপনার ভূমিকা কি থাকবে, একটু দয়া করে বলবেন। আমাদের মৌলিক সমস্যার মধ্যে কিন্তু কালীগঞ্জ শহরের যানজট। আমাদের পিচ রাস্তার উপরেও আমরা দোকান দেখতে পাই। তা আমার বিশ্বাস, আমরা এক সময় একটু কাজ করছিলাম ব্যবসায়ীদের নিয়ে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে সরকারের সহযোগিতায় এই কাজটা করা খুব সহজ বলে আমি মনে করি, কারণ এটা আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এজন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, যানজট মুক্ত করার জন্য আরো যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা আপনাদের নিয়েই সেগুলো করব। আমি মোহাম্মদ জামির হোসেন, দৈনিক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি। আসলে আমাদের সাংবাদিকদের ভাষায় একটা কথা আছে, কেউ কথা রাখেনি। ভোটের আগে কথা দেয়, কিন্তু ভোট পার হয়ে গেলে আর কেউ কথা রাখে না। আমি আমাদের ভাই আবু তালিব ভাই, যিনি জামাতে ইসলামীর কালীগঞ্জের ঝিনাইদহ 4 আসনের প্রার্থী, আমরা শুরুতেই দেখেছি আপনার পেছনে 6টি লেখা আছে, 1, 2, 3, 4, 5। এই যে লেখাগুলি আছে অত্যন্ত সুন্দর। কালীগঞ্জকে সুন্দর করে সাজাতে গেলে ওই 6টি কালীগঞ্জ একটি সুন্দর শহরে পরিণত হবে। যে কারণে সেটি হচ্ছে এই যে আমাদের কালীগঞ্জের চিকিৎসার জন্য হাসপাতাল আছে, আপনি নিজেই বলেছেন, একটি শিশু হাসপাতাল আছে, সেটি তৈরি হয়েছে কিন্তু মানুষকে সেবা দেওয়া হয় না, আপনি নিশ্চয়ই জানেন। তো এরকম কালীগঞ্জের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আছেন মোবারকগঞ্জ চিনিগঞ্জ, যেটি আপনাদের সময় একবার বলছেন যে আপনাদের যিনি মন্ত্রী ছিলেন তিনি আসার পরে তিনি 1.5 মাসের মধ্যেই ওই জায়গায় একটি পর্যায় সৃষ্টি করে আনছিলেন। তা আমরা কি আশা করতে পারি আপনার কাছে যে 6টি আপনি নির্দেশনা দিয়েছেন, অঙ্গীকার হয়েছেন, এই অঙ্গীকারগুলো আপনি আপনার দল বা আপনি যদি সংসদে আসেন তাহলে এগুলো বাস্তবায়ন করবেন? এটি কিভাবে আপনি অঙ্গীকারাবদ্ধ হচ্ছেন?
আমাদের দেশের 54 বছরের ইতিহাসে এটা হয়েছে, কথা বলা সহজ, কাজ করা কঠিন। এটাই হয়েছে, অঙ্গীকারগুলো করা হচ্ছে। এগুলো আমরা মনে করি যে এখানে যদি আমরা নিজেরা আমাদের কথার গুরুত্ব দিতে পারি, আমরা কথাকে কাজে লাগাইতে পারি, আপনাদেরকে মূল্যায়ন করতে পারি, আবার আপনাদের সামনে কথা বলতে হবে, এই অভিজ্ঞতা যদি আমাদের থাকে, তাহলে সেই অভিজ্ঞতা থেকেই আমরা এই কাজগুলো করা আমাদের জন্য সহজ হবে, সুন্দর হবে, সার্বিকভাবে আমরা করতে পারবো। এটাই আমাদের প্রত্যাশা। কারণ জনগণকে যদি কাজে না লাগে, কাছে না লাগে, তাহলে জনগণের সাথে ধোঁকা দেওয়া সম্ভব। আর জনগণের কাছে যদি যাওয়া লাগে, তাহলে জনগণের সাথে ওয়াদাগুলো পূরণ করার জন্য তার গুরুত্ব বেশি। আমরা বিশ্বাস করি মানুষকে নিয়েই এই সমাজ আমাদেরকে সংস্কার করতে হবে, মানুষের মাধ্যমেই, জোর জবরদস্তি করে নয়, অন্যান্য ভয় ভীতি দেখায় নয়। এই জন্য আমরা আপনাদের সাথে নিয়ে এগুলো করবো, এই প্রত্যাশা আমরা রাখি। এগুলো বাস্তবায়ন হলে আসলে ঝিনাইদহ 4 আসন অনেক উপকৃত হবে, আমরা সেই আশাই করি। কিন্তু আপনার অঙ্গীকারের মধ্যে সংবাদ কর্মীদের নিয়ে কোনো আশার কথা শোনা যায়নি। আমরা আসলে সবার কথা আমরা বলি, কিন্তু আমাদের কথা কেউ বলে না। তো আমার দাবিও সেই একই জায়গা থেকে, একজন সংবাদকর্মী হিসাবে আপনি নির্বাচিত হলে বা আপনার দল ক্ষমতায় গেলে সাংবাদিকদের তথ্য অধিকার প্রদানে কি ধরনের সহযোগিতা করবেন এবং সংবাদকর্মীদের নিরাপত্তা প্রদানে আপনার পদক্ষেপ কি, সে ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছে সাংবাদিকরা জাতির বিবেক। আমরা একটা কথা বলছি, আমাদের উন্নয়ন কর্মকাণ্ড বা সার্বিক কর্মকাণ্ডে মাঝে মাঝে আমরা এই জাতীয় প্রোগ্রাম করবো। সেখানে আজকের প্রোগ্রামটাও মূলত সাংবাদিকদের নিয়েই প্রোগ্রামটা আমরা বিভিন্ন কমিউনিটি লিডারদের ডেকেছি। তো এই জন্য আমরা আমাদের সকল কর্মকাণ্ডে সাংবাদিকদেরকে সম্পৃক্ত করব। অতীতের অভিজ্ঞতা হলো এই, সাংবাদিকরা এমপি সাহেবের বিরুদ্ধে কিছু লিখতে পারবে না। আর আমার কথা হলো যে যতটা পারেন লেখেন আমাকে সোজা করার জন্য, যদি আমি ওই জায়গায় যেতে পারি। এই ব্যাপারে আমার কোনো কর্মী, আমার কোনো জনশক্তি আপনার সাথে কোন রকম খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমরা সাংবাদিকরা জাতির বিবেক, দেশ উন্নয়নের জন্য সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। প্রিন্ট বলেন, ইলেকট্রনিক্স বলেন, যেটাই বলেন, এজন্য আপনাদের মাধ্যমেই আমরা উন্নয়ন কর্মকাণ্ডর সকল চিত্র উন্মুক্ত থাকবে, কর্মকাণ্ডকে গ্রহণ করার জন্য এবং তা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে আমাদের সাথে রাখতে চাই। ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী এই যে এনজিওদের গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আছে, আমি বিশ্বের কোনো জায়গায় দেখিনি, ইভেন ভারতেও এক চিলতে জমি কিনতে পারে না এনজিও। তো এই এনজিও ভিত্তিক সমাজ যেভাবে গড়ে উঠেছে, এর বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? বর্তমান আমাদের উপদেষ্টা পরিষদও 80% এনজিওর লোক দ্বারা নিয়ন্ত্রিত। এনজিওদের ব্যাংক, বিমা, ইন্ডাস্ট্রি সব জায়গায়। আমি গ্রামে গ্রামে দেখছি। কয়েকদিন আগে আমি ময়মনসিংহের একটি অঞ্চলে দেখছিলাম যে এক মহিলা তার এনজিও ঋণের কিস্তি পরিশোধ না করতে পারায় তার এই নাকের ফুল এবং হাতের 2টা বালা খুলে নিয়ে গেছে, যা আমার কাছে খুবই আমাকে ভাবিয়ে তুলেছে। এবং গ্রামে গ্রামে যে আপনার বিশেষ করে এরা নারীদের ছাড়া কোনো পুরুষ সদস্যকে এরা ভোট দেয়, সদস্য পদ করেন না এবং কমিটি গঠন করেন না, নারীদেরই এরা এনজিও ঋণ দেয়। এবং আমি মনে করি খুব বড় একটা বিপর্যয়ের মুখে ফেলেছে। ইভেন এই যে মোবাইল কোম্পানি ইনফিনিক্স আছে, আরো কয়েকটি কোম্পানি, এরা এই কিস্তির নামে 30,000 টাকার একটা মোবাইলে 3 মাসে এরা 8,000 টাকা ধরে নেয়। মানুষরা বুঝতে পারছে না যে মাত্র 1,000 টাকা নিয়ে যাচ্ছে আর ফোন দিয়ে যাচ্ছে। এখানে আপনার গ্রান্টার, আপনার ব্যাংকের কার্ড, 2জন বিজ্ঞ লোকের গ্রান্টার রেখে এই সুদ ভিত্তিক সমাজ এইভাবে পরিচালিত হচ্ছে। সেইখানে কি ব্যবস্থা নেবেন? আপনারা লক্ষ্য করেছেন আমাদের কেন্দ্রীয় যে সিদ্ধান্ত, আমরা এখানে দারিদ্র বিমোচনের জন্য মূলত প্রান্তিক জনগোষ্ঠী, তাদের কাছে এই এনজিওরা বেশি সুযোগটা নেয়, তাদের কাছে প্রান্তিক জনগোষ্ঠী। তো সেই জায়গায় যদি দারিদ্র বিমোচনের জন্য আমাদের একটি সুন্দর পরিকল্পনা আছে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাতের যে জাকাত দাতা যারা এবং যাদের ব্যাংকে গচ্ছিত টাকা আছে, এর পরিমাণও হাজার হাজার কোটি টাকা। আমরা বিশ্বাস করি দারিদ্র বিমোচনের জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে যদি আমরা
ফলপ্রসূ করতে পারি, তাহলে আসলে আদর্শ দিয়েই আদর্শকে মোকাবেলা করা লাগে। আমরা আমাদের কেন্দ্র আমিরে জামাতও বলছি এটা, যে বিভিন্ন এনজিওর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর উপরে যে অত্যাচার হয়, এই অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমরা তাদেরকে বিনা সুদে বিনা লাভে দারিদ্র বিমোচনের জন্য জাকাতের অর্থ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা হবে। ওই জায়গায় গেলে ক্রমান্বয়ে এটা এমনিতেই নিশ্চিন্ন হবে, এটা আমাদের বিশ্বাস। এই জন্য আর্থিক দিক থেকে আমরা সচেতন থাকতে চাই। আমরা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তারা যদি অর্থনৈতিক দুর্নীতি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে, পাশাপাশি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারে, তাহলে এই সমাজে যে দারিদ্র বিমোচন, এরপরে প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়ন, এটা করার জন্য একটি স্বল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। একটি শ্রেণীর মানুষ ব্যবসায়ীদের উপরে নীরবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে এবং নীরবে চাঁদাবাজি করছে, যেটা অনেক সময় প্রকাশ্যে আসে না। এই বিষয়ে, চাঁদাবাজির বিষয়ে আপনি কি করবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনারা যারা কালীগঞ্জবাসী আছেন তারা নিশ্চয়ই অবগত আছেন, সরকার নিযুক্ত যে সমস্ত টেন্ডার হয় তার ভিতরে বাজার ইজারাদার, বাজারে ইজারার জন্য যারা টোল আদায় করে থাকে, তাদের সীমাহীন যে অত্যাচার, বিষয়টা বারবার এই আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় এসছে, পেপার পত্রিকা এবং মিডিয়াতে এসছে। আমরা জানি যে হঠাৎ করে এই টোলের টাকাটা দ্বিগুণ চতুর্গুণ হয়ে গেছে, যেটা 5 টাকা ছিল সেটা এখন 20 টাকা দিতে হচ্ছে। এই বিষয়টা আমরা ব্যবসায়ীদের উপরে এমনিতেই অত্যন্ত ব্যবসা পজিশনের ভালো না, তারপরেও মরার উপর ঘা হিসেবে আমাদের উপরে আসছে। তো এই যে ইজারাদারের যে ইজারা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের উপরে ইজারা কেন্দ্র করে নেওয়াকে কেন্দ্র করে যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে এই ইজারা এই যে বৃদ্ধি করা হলো, এটা কিভাবে রোধ করবেন? এটা ব্যবসায়ীদের সাথে আমরা থাকতে চাই। আমাদের বিশ্বাস, ব্যবসায়ীরা যদি ঐক্যবদ্ধ হয়, রাষ্ট্রযন্ত্রকে যদি কাজে লাগাইতে পারি, চাঁদাবাজি একেবারে নির্মূল হবে। এই ব্যাপারে আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি। আমাদের আমিরে জামাতও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। ইজারা টোলের ব্যাপারে আমরা বলছি বিলবোর্ড লাগাই দিতে, কোনটা ইজারা নেওয়া যায় কোনটা যায় না। সব পণ্যের কিন্তু খাজনা লাগে না, কোন পণ্যের খাজনা লাগে কোনটা না লাগে সেটা আমরা কালীগঞ্জে ঢুকে তখন দেখি আমার কালীগঞ্জের বৃহত্তর 50-শত হসপিটাল আছে। এই হসপিটালে গেলে মনে হয় যেখানে বাস করে কৃষকরা, রুগীরা। এই হসপিটালে কোনো দুর্দশা, এই হসপিটালে কোনো চিকিৎসকরা কোনো রুগী ট্রিটমেন্ট পাই বলে আমার মনে হয় না। ডাক্তাররা তার বিভিন্ন চেম্বারে বসে রুগী দেখে 500 টাকা। ওই হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয় না। এই হসপিটাল দুর্নীতির অবস্থা আমরা দেখেছি। পল্লীর মানুষের এখানে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি আপনারা ক্ষমতায় গেলে এই হসপিটাল সহ এই কালীগঞ্জের কোনো রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে না, হেঁটে যাওয়ার পরিবেশও নাই। 17 বছর মাননীয় সাংসদ মরু আন্দোলন জাহানার যখন ক্ষমতায় ছিলেন, আমরা দেখেছি নিমতলা বাজার টু হসপিটাল যে রাস্তাটা, এটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাতে হেঁটেও যাওয়া যায় না, বর্ষাকালে পানি বেঁধে যায়। এটা সামনে থানা আছে, হসপিটাল আছে, একটা রোগী যদি যেতে হয় তার ডেলিভারি পথে হয়ে যাবে বলে মনে হয়। এই কালীগঞ্জের কোনো রাস্তাঘাটে চলার মতো কোনো পরিবেশ নয়। এই রাস্তাঘাটগুলো উন্নয়ন করবেন এবং কালীগঞ্জের রাস্তার চেয়ে গাড়ি ঘোড়া বেশি। আমরা দেখেছি ইজি বাইক, ভ্যান, রিক্সা আছে, রাস্তা থাকছে। যাই হোক, আমি মনে করি আপনারা ক্ষমতায় গেলে এই হসপিটাল টু কালীগঞ্জের টোটাল উন্নয়নের জন্য কি করবেন এবং কিভাবে আমরা সাধারণ মানুষ আমরা সেবা করতে পারি সেই লক্ষ্যে কাজ করে। ধন্যবাদ ভাই, আমাদের অনেক পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের যে অঙ্গীকারগুলি আছে তার মধ্যে এগুলো আছে। আমি আমার আলোচনাটা বলছি, আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এই সুন্দর একটি পরিবেশ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই গত 17 বছর দেখেছি বিজেপি এই যে রিলিফের কার্ডগুলো সব দলীয় কারণভাবে অমক দল করে, অমকের কাছে 50টা দাও দিয়ে দাও। আপনারা এমপি হলি বা ক্ষমতায় গেলি, আপনারা কি এইটা কি করবেন?
আমরা অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দারিদ্র বিমোচন বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বলেন, সরকারের সহযোগিতা তার বাড়িতে পৌঁছাবো। রাজনৈতিক কোনো বিবেচনায় নয়, ধর্মীয় কোনো বিবেচনায় নয়। তার অর্থনৈতিক অবস্থা দুর্বল, তার কাছে যাবে, এটা আপনাদের কাছে আমরা বলছি, ইনশাল্লাহ কার্যে পরিণত করবো। ধন্যবাদ। আপনারা দেখছেন চিত্রা টিভি।